এই ঘটনাটি একটি হসপিটাল কেন্দ্রিক ঘটনা। আপনারা অনেকেই হসপিটালের ঘটনা শুনতে চান। আমি আশা করব আজকের ঘটনাটি তাদের অনেক অনেক ভালো লাগবে। ঘটনাটির সময়কাল 1991 সাল। ঘটনাটি আমাকে যিনি দিয়েছেন ওনার নাম হচ্ছে রোমানা রেজা। ওনার বাড়ি পুরান ঢাকার ওয়ারিতে। 1991 সালে উনি ঢাকা ইউনিভার্সিটির ইংরেজি ডিপার্টমেন্টে পড়তেন। উনি খুব সাহসী একজন মানুষ ছিলেন। ওনার আম্মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে এবং অসুস্থ হওয়ার পর বর্তমানে ঢাকার খুবই বিখ্যাত একটি বেসরকারি হসপিটাল, সঙ্গত কারণের নাম বলছি না, তো সেই হসপিটালে তাকে অ্যাডমিট করা হয়। এই হসপিটালটি তখন ছিল 3 তলা বিশিষ্ট এবং সেটা ছিল ইউ আকৃতির। আপনারা অনেকেই হয়তো বা বুঝেও থাকতে পারেন, কিন্তু তারপরও আমি নামটি বলবো না। এই হসপিটালটি নিচ তলাটায় বারান্দা ছিল, উপরের দোতলায় কোনো বারান্দা ছিল না। নিচতলার বারান্দাটা কোনো রেলিং ছিল না, খোলা ছিল, মানে সেটা চারদিক থেকে খোলা এবং একটা পাশে সুন্দর মানে বাগান আছে। তো যখন ওনার আম্মাকে নিচতলাতে একটি কেবিন দেয়া হয়, ওনারা ওই রুমে ঢোকার পর একটা বিষয় খেয়াল করেন। ওই রুমে দরজার উপরে, এটা কিন্তু ভেতর দিকে, রুমের ভেতর দিকে দরজার উপরে আয়াতুল কুরসি বা এরকম আরবিতে কিছু লেখা মানে দরজার উপরে লাগানো আছে। এটা হসপিটাল কর্তৃপক্ষ লাগাতে পারে, অথবা কোনো রুগী সেখানে এসেছে তারাও সেটা লাগিয়ে যেতে পারে, এটা যে কোনো কিছু হতে পারে। তো উনি যেহেতু খুব সাহসী মানুষ ছিলেন আর উনি রাত জেগে স্টাডি করতে পছন্দ করতেন এবং খুব এনার্জেটিক ছিলেন, এই কারণে দেখা যেত তার কাছের কোনো আত্মীয় স্বজন যদি হসপিটালে রাতে থাকতে হতো, রাত জাগতে হতো, তারই ডাক পড়তো। যেহেতু তার নিজের আম্মা, এই জন্য উনি শুরু থেকেই রাত্রেবেলা থাকার সিদ্ধান্ত নেন যে রাতের বেলা তার আম্মার সাথে উনিই থাকবেন। দিনের বেলা অন্যরা থাকতো এবং উনি সন্ধ্যার দিকে চলে আসতেন এবং সারা রাত থাকতেন। সকালবেলা আবার অন্য আত্মীয় আসলে তাকে বুঝিয়ে দিয়ে উনি আবার বাসায় চলে যেতেন। তো প্রথম 2 দিন খুব বেশি সমস্যা হয়নি। 3 নাম্বার দিন রাত ওনার ভাষ্য অনুযায়ী আনুমানিক 2টো বা 2:30 বাজে। কেবিনের পেছন দিকের যে দরজাটা, যেই দরজার সাথে বারান্দা রয়েছে এবং বারান্দার ওই পাশেই রয়েছে বাগান, তো উনি চেয়ারে হেলান দিয়ে বসেছিলেন। উনি হঠাৎ করে দেখছেন জাস্ট গোড়ালি থেকে নিচ পর্যন্ত 2টো পা, এবং এই পা দুটো খুবই উজ্জ্বল, টিউবলাইট যেভাবে আলোকিত হয় ঠিক তেমন পা দুটি ঠিকই তেমন। হেঁটে হেঁটে উনি দেখছেন যে ওই বাগান থেকে হেঁটে হেঁটে বারান্দায় আসলো, বারান্দা দিয়ে এসে বারান্দা একটু দাঁড়ালো, আবার হেঁটে হেঁটে তাদের রুমের মধ্যে ঢুকলো, মানে সেই কেবিনের মধ্যে ঢুকলো, এবং আবার রুমের মধ্যে কিছুটা পায়চারি করে আবার যে দরজাটা আছে সেই দরজাটা দিয়ে সে চলে গেল। তো উনি প্রথমে চিন্তা করছেন যে হয়তোবা টানা 2 রাত ভালো ঘুম হয়নি, রাত জাগা হয়েছে, আজকে 3য় রাত, উনি হয়তোবা ভুল দেখেছেন কিনা, নাকি স্বপ্নের মধ্যে জিনিসটা দেখেছেন। উনি আসলে ঠিক বুঝতে পারছিলেন না উনি কি আসলে স্বপ্ন দেখেছেন নাকি সত্যি দেখেছেন। উনি মানে নিজেকে বিশ্বাস করতে পারছিলেন না। উনি উঠে গিয়ে পাশে যে বেসিন ছিল, বেসিন থেকে চোখ ধুয়ে আসলেন এবং উনি বুঝতে পারছিলেন উনি যেটা দেখেছেন উনি সেটা ঠিক দেখেছেন। কিন্তু ওনার মনে হলো যে ওনার বিশ্রামের প্রয়োজন। এই জন্য সকালবেলা যখন ওনার আব্বা হসপিটালে আসেন তখন ওনার আব্বাকে বলেন যে আমার তো একটু বিশ্রামের প্রয়োজন, আমি মনে হয় একটু বেশি পরিশ্রান্ত হয়ে গেছি, চোখে উল্টাপাল্টা দেখছি, তো আমি বাসায় চলে যাই, বাসায় গিয়ে ভালো করে ঘুম দেই, রাতের বেলা আমি আর একা থাকবো না, আমার সাথে আরেকজনকে পাঠিও। তার মানে হচ্ছে
মানে উনি আর একা থাকবে না, সাথে আর একজন লোককেও পাঠাতে বলেছেন উনি। তো ওনার আব্বা বললো ঠিক আছে, তার খালাকে উনি পাঠিয়ে দেবেন। তাহলে উনি আর ওনার খালা আর ওনার আম্মা 3 জন থাকবেন রুমে। তো সে কথাই হলো, উনি বাসায় গিয়ে ফ্রেশ হয়ে লম্বা একটা ঘুম দেন। উনি আবার সন্ধ্যায় ওনার খালাকে নিয়ে চলে আসেন। খালাকে নিয়ে চলে আসার পর অদ্ভুত কিছু ব্যাপার ঘটতে থাকে। সেটা হচ্ছে যে খালা কিন্তু রাত জাগার প্রিপারেশন নিয়ে আসছেন এবং উনি সারাদিন ঘুমিয়েছেন যাতে করে উনি রাত জাগতে পারেন। কিন্তু খালা যখনই ওই রুমের মধ্যে আসেন, আসার সাথে সাথে উনি বলেন যে আমার খুব ঘুম পাচ্ছে, আমি বসে থাকতে পারছি না। উনি সাথে সাথে পাশে যে চেয়ার ছিল সেই চেয়ারে বসে পড়েন এবং ঘুমিয়ে যান। এবং ওনাকে অনেক ডাকাডাকি করে, কিন্তু উনি ঘুমের ভিতরে বলতে থাকেন যে আমি কিছুতেই চোখ খোলা রাখতে পারছি না, এত ঘুম আমার কেন আসছে আমি জানি না। তার মানে এটা বলতে বলতেই উনি একদম মানে ঘুমিয়ে যান, ওনাকে আর কোনোভাবেই জাগানো সম্ভব হয় না। তখন এই রোমানা আপু উনি যেটি করেন সেটা হচ্ছে যে উনি চিন্তা করেন যাক আজকে রাত্রে আমাকে জাগতে হবে। তো উনি অন্যান্য দিনের মতোই স্বাভাবিকভাবেই উনি ওনার আম্মার পাশে পায়ের দিকে উনি ওই হসপিটালে বেডের সাথে একটু হেলান দিয়ে উনি বসে আছেন। তো হঠাৎ করে মনে হলো যে উনি একটু বারান্দায় গিয়ে পায়চারি করবেন। উনি বারান্দার দিকে যান। বারান্দার দিকে গিয়ে হঠাৎ করে একটা জায়গায় ওনার চোখ আটকে যায়। উনি দেখেন ওনাদের যে বারান্দাটা, এই বারান্দা বরাবর ঠিক অপোজিট পাশে দোতলাতে একটি রুমের লাইট জ্বালানো। আমি আগের থেকে বলে নিয়েছি দোতলাতে কোনো বারান্দা ছিল না, সেটা সরাসরি রুমের মতো আর কি, মানে সেই রুমে কোনো বারান্দা নেই। তো উনি খেয়াল করেন ওই রুমের মধ্যে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে সাদা কাপড় পরা কিছু একটা দাঁড়িয়ে আছে। উনি ভালো করে খেয়াল করেন যে সাদা কাপড় পরা যেটা দাঁড়িয়ে আছে সেটার আকৃতিটা অন্যান্য সাদা কাপড় পরা কোনো মানুষের মতো নয়। একটি লাশ যখন কবর দেওয়া হয়, এই কবর দেওয়ার সময় যখন একটি লাশকে কাফনে পেঁচানো হয়, মাথাটা যেমন বাঁধা হয়, ঠিক সেইভাবে একটি লাশ দাঁড়িয়ে আছে। লাশটি কাফনে মোড়ানো, মাথার উপরে বাঁধা। এবং আরও অদ্ভুত ব্যাপার এবং ভয়ানক ব্যাপার হচ্ছে উনি যখন একটু সাইডে সরে যান, মনে হয় লাশটাও মানে ওনার দিকে ঘুরে যাচ্ছে। উনি যদি ডানে আসেন মনে হয় লাশটা ওনার দিকে যাচ্ছে, উনি যদি বায়ে আসেন মনে হয় লাশটা ওনার দিকে যাচ্ছে। তো উনি চিন্তা করেন এটা কি কোনো মানুষ ওভাবে দাঁড়িয়ে আছে নাকি দূর থেকে উনি ভুল দেখছেন, এটা আসলে উনি খুব একটা বুঝতে পারছিলেন না। এই জন্য উনি কী করেন, আবার বেসিনে গিয়ে একটু হাত মুখ ধুয়ে আসেন। হাত মুখ ধুয়ে এসে দেখেন যে অদ্ভুত ব্যাপার, ওই লাশটা ওরকমই রয়েছে। তখন উনি বেশ ভয় পান। ভয় পেয়ে তাড়াতাড়ি এসে ওনার খালাকে ডাকার চেষ্টা করেন, ওনার খালাকে ডাকার চেষ্টা করেন, ওনার মাকে ডাকার চেষ্টা করেন, তাদের চোখে মুখে পানি ছিটিয়ে দেন, কিন্তু কোনোভাবেই তাদের ঘুম ভাঙানো যাচ্ছিল না। এটা কিন্তু অদ্ভুত ব্যাপার, কারণ একটা মানুষের ঘুম ভাঙানোর জন্য যত চেষ্টা করার দরকার উনি করেছেন, কিন্তু কোনোভাবেই তাদের ঘুম ভাঙানো যাচ্ছিল না। কেন এত বেশি ঘুম এসেছিল এটা আসলে উনি বুঝতে পারছিলেন না। পরবর্তীতে উনি যখন ভয়ে ভয়ে আবার দোতলার ওই জানালার দিকে তাকান, তখন দেখেন ওটার ভেতরের ওই রুমের লাইট বন্ধ হয়ে গেছে এবং ওখানে কেউ নেই। প্রথমে উনি ভাবেন যে হয়তোবা উনি ভুল দেখেছেন, কিন্তু সকালবেলা উনি দোতলার ওই জায়গাটাতে ওই রুমের ওইখানে যান, গিয়ে দেখেন সেই রুমটা তালাবন্ধ এবং মনে হচ্ছে গত কয়েক মাসে ওই রুমে কোনো রুগী আসেনি, রুমটা বেশ ময়লা আবর্জনা রয়েছে। তখন ওইখানে একজন নার্সকে জিজ্ঞেস করেন যে গতকালকে কি এইখানে কোনো রুগী ছিল? তখন নার্স খুব অবাক হন যে কেন আপনি এই প্রশ্ন করছেন কেন? তখন উনি বলেন যে গতকালকে রাত্রে আমি এখানে একজন মানুষকে দেখেছি সাদা কাপড় পরা। তখন নার্স খুব হেসে দেন যে ইম্পসিবল, এটা হতেই পারে না, গত কয়েক মাসে এই রুমে কোনো মানুষ ঢোকেনি, আর যেহেতু এটার বারান্দা নাই সুতরাং এখানে তো
অন্য পাশ থেকে মানুষ আসার কোনো সুযোগই নাই, আপনি ভুল দেখেছেন। উনি বলছেন, না আমি এইখানেই দেখেছি। কিন্তু নার্স বলে, আপনি এটা অসম্ভব, এখানে কোনো মানুষ গত কয়েক মাসে আসেনি, এই রুমে পরিষ্কারও করা হয়নি এবং এখানে কোনো রুগীও আসেনি, আপনি ভুল দেখেছেন। তখন ওনার মনে খটকা লাগে, তাহলে আমি রাত্রে কি দেখলাম, এটা এই কাফন পরা এটা কি দেখলাম। তো উনি আসলে নিজের মনকে বিশ্বাস করাতে পারছিলেন না। প্রথম দিন উনি যেই মানে বডি ছাড়া পা দেখেছিলেন, এটা প্রথমে কাউকে বলেননি, কিন্তু এই ঘটনাটা ঘটার পরে উনি ওনার অন্যান্য আত্মীয় স্বজন, ওনার মা, ওনার খালা, ওনার বাবার সাথে ঘটনাটা শেয়ার করেন। ঘটনাটা শেয়ার করার পরে তারা বলেন যে তুমি এটা ভুল দেখেছো, ওটা হয়তো অন্য কোনো মানুষও থাকতে পারে, এই বলে তারা তাকে সান্ত্বনা দেন। এর পরে কয়েকদিন কোনো ধরনের কোনো সমস্যা হয়নি, স্বাভাবিক ছিল, উনিও স্বাভাবিকভাবে ছিলেন। কিন্তু একটা অদ্ভুত ঘটনা ঘটে যায় এর ঠিক 5 থেকে 7 দিনের মাথায়। ওনাদের নিচতলায় ঠিক পাশের রুমে, নিচতলাতেই ঠিক পাশের রুমে একটি ঘটনা ঘটে। সেটা হলো সকালবেলা খুলনা থেকে, ওনার ভাষ্য অনুযায়ী খুলনা থেকে একটি রুগী আসে, যার শরীরের ভিতরের গুরুত্বপূর্ণ অর্গানগুলো টোটালটাই নষ্ট হয়ে গিয়েছিল। তো এরকম একটি রুগী যখন সেখানে নিয়ে আসা হয়, নিয়ে আসার পরে ওই রুগীর সাথে বেশ কিছু আত্মীয় স্বজন ছিলেন, তারা খুব কান্নাকাটি করছিলেন। ওদিকে রুগীর অবস্থা সিরিয়াস হওয়ার কারণে ওই কেবিন থেকে সব লোকদেরকে বের করে দেওয়া হয়, কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছিল না। এমনকি ওই রুগীর সাথে থাকা ওই রুগীর মা এবং ওই রুগীর স্ত্রীকেও রুম থেকে বের করে দেওয়া হয়, বলে যে আপনারা পরে আসবেন। এদিকে ওই সময়টা ছিল খুব ঠান্ডা, কারণ ওইটা 1991 সালে জানুয়ারি কি ফেব্রুয়ারি মাসের দিকে ঘটনা। ওই সময় খুব ঠান্ডা ছিল। ঠান্ডা থাকার কারণে এই ঘটনা কিন্তু দিনের বেলার ঘটনা বলছি। ঠান্ডা থাকার কারণে মানে দিনের বেলা এবং সকালবেলা ছিল। তো সকালবেলা যেহেতু স্বাভাবিকভাবেই ঠান্ডা ছিল, ওই সময় শৈত্য প্রবাহও পড়েছিল। আর ওই রুগীর স্ত্রীর সাথে ওই রুগীর 7-8 বছর বয়সী একটা বাচ্চাও ছিল, এবং বাচ্চার নাম ছিল হচ্ছে জনি। রোমানা আপু আমাকে বলেছেন ওই বাচ্চার নামও তার মনে আছে, বাচ্চার নাম ছিল জনি। তারা খুলনা থেকে এসেছিলেন। তো রোমানা আপুর আম্মা বললেন যে ওরা তো বাইরে কষ্ট পাচ্ছে ঠান্ডার মধ্যে, তাহলে আমাদের রুমে বসতে বলো। তো রোমানা আপু তাদেরকে ডাক দিলেন এবং ডেকে বললেন, আপনারা আমাদের রুমে বসেন, ডাক্তার বললে তখন আবার আপনার হাজব্যান্ডের রুমে বা আপনার ছেলের রুমে যান। যেহেতু ওনার ওয়াইফ এবং মা এবং বাচ্চা, এই 3 জনকে তখন ওনার বাইরে দাঁড়িয়েছিল দেখে তাদেরকে ওনাদের রুমে নিয়ে আসেন, একদম ওনাদের পাশের রুমের ঘটনা আর কি। ওনারা বসে আছেন, কথা বলছেন যে কি হয়েছে না হয়েছে এইগুলো ওনারা শেয়ার করছিলেন। হঠাৎ করে রোমানা আপু দেখতে পেলেন যে ওনাদের যে রুমের পশ্চিম দিকের যে দেয়ালটা, মানে পশ্চিম দিকের দেয়ালের ওই পাশটাতেই হচ্ছে আর মানে ওই রুগীটার আছে। তো পশ্চিম দিকের দেয়ালের একদম রুফ বা ছাদের ভেতর, মানে ছাদে হঠাৎ একটা জিনিস ওনারা দেখতে পান। রোমানা দেখেন যে একটি কালো মেঘের মতো, ঘন মেঘের মতো, আমরা যেমন আকাশে যেরকম মেঘ দেখি, এরকম মেঘের মতো একটা জিনিস দেয়াল ভেদ করে বের হলো এবং ছাদটা টাচ করে আস্তে আস্তে পূর্ব দিকে চলে যাচ্ছে। উনি অবাক হয়ে সেটা দেখছেন এবং পূর্ব দিকে গিয়ে মনে হলো যে একটু দাঁড়ালো, মেঘটা দাঁড়ালো, তারপর আবার পূর্ব দিকে দেয়ালের সাথে আস্তে করে মিলিয়ে গেল। তখন রোমানা আপুর আম্মু তাকে বলেন যে, রোমানা, আমি যেটা দেখেছি তুমিও কি সেটা দেখেছো? বলে, হ্যাঁ মা, আমিও তো সেটাই দেখেছি। যখনই দেয়ালটা ভেদ করে চলে গেছে ওই মেঘটি, তখন ওনাদের রুমে একজন নার্স প্রবেশ করে ওই 2 জন মহিলা এবং ওই বাচ্চা, তাদের উদ্দেশ্যে বলে যে আপনাদের রোগী মারা গেছে। তখন তারা তো ছুটতে ওই চলে যায়, কিন্তু তারা ওই মেঘটা দেখেনি।
একটা অদ্ভুত ব্যাপার যে কেন ওই মেঘটা পশ্চিম দিকের ওই পাশ থেকে বের হয়ে এসে আবার পূর্ব দিকের দেয়ালের দিক দিয়ে মিলিয়ে গেল, কেন এটা হলো? তো ওনারা যেটা বলেছেন যে আসলে তার ইন্তেকালের পরে আত্মাটা ওই দিক দিয়ে চলে গেছে, হয়তো আজরাইল আলাইহিস সালাম ওই দিক দিয়ে আত্মাটা নিয়ে গেছেন, এবং যেহেতু ওইখানে তার মা, স্ত্রী এবং সন্তান ছিল, এই জন্যই হয়তো এই দিক দিয়ে এইভাবে গেছে। এটা একটা অদ্ভুত ব্যাপার ছিল। আমি এটা শোনার পরে আসলে এটা আমার কাছেও বিশ্বাস করতে খুব কষ্ট হচ্ছিল। তো ঘটনাটি আমার ধারণা ছিল যে হয়তো এখানেই শেষ, কিন্তু আর একটা বিষয় এখানে যুক্ত হয়। সেটা হচ্ছে 1991 সালে ওনার আম্মা অসুস্থ ছিল। ঠিক 2010 সালে একই হসপিটালে ওনার আব্বাকে ভর্তি করায়। ওনার আব্বা একজন গভর্নমেন্ট অফিসার ছিলেন, মোটামুটি খুবই ভালো লেভেলের একজন কর্মকর্তা ছিলেন। তো যার কারণে ওখানে ভিআইপি কেবিনে তাকে ওঠানো হয়। আর ওখানে ওইটা ছিল, উনি আমাকে বলেছেন, ওই হসপিটালের দোতলাতে 207 নাম্বার রুমে ওনারা অবস্থান করছিলেন। কিন্তু পরবর্তীতে ওনার আব্বার অবস্থা খারাপ হওয়ার কারণে আইসিইউতে একটু শিফট করা হয়। কিন্তু ওনারা, রোমানা আপু এবং ওনার আম্মা, তখন ওই 207 নাম্বার রুমেই ওনারা ছিলেন। কারণ আইসিইউতে তো ওনারা থাকতে পারবেন না, কিন্তু ওনাদের তো হসপিটালে অবস্থান করতে হবে, এই জন্য 207 নাম্বার রুমে ওনারা ছিলেন। তো ওনারা খেয়াল করলেন ওনাদের পাশে এক রুম পরে 209 নাম্বার রুমে সাদা কাপড় পরা, অধিকাংশ লোকই সাদা কাপড় পরা, মনে হচ্ছে খুব সম্ভ্রান্ত বংশের এবং পরহেজগার বংশের বা পরহেজগার পরিবারের বেশ কিছু লোক, কিছু মহিলা, কিছু পুরুষ একজন রুগীকে নিয়ে আসলো। রুগীকে নিয়ে আসার পরে ওই রুমের মধ্যে থেকে গুঞ্জন শুনছে যে তারা কথা বলছে, এবং ওনাদের কয়েকজন আত্মীয় স্বজন রুমের বাইরেও দাঁড়ানো। তো রুমানা আপু খুব অবাক হচ্ছেন, কি মানে ওনাদেরকে দেখে খুব সম্ভ্রান্ত এবং পরহেজগার বলে মনে হচ্ছে। এটা কিন্তু 2010 সালের ঘটনা। আমি ফার্স্টে যে ঘটনাটা বলেছি এটা 1991 সালের ঘটনা। 1991 সালে ওনার আম্মা অসুস্থ ছিলেন, আর 2010 সালে আব্বা অসুস্থ হন। তো উনি হঠাৎ করে খেয়াল করেন যে সিঁড়ি দিয়ে একটা 6-7 বছর বয়সী একটি বাচ্চা মেয়ে দৌড়ে আসছে, সাদা একটি ফ্রক পরা, খুব সুন্দর একটি বাচ্চা মেয়ে। তো উনি অবাক হয়ে ওই বাচ্চা মেয়েটার দিকে তাকিয়ে থাকেন। ওই মেয়েটার সাথে একটা অদ্ভুত জিনিস ছিল, যেটা রোমানা আপু খেয়াল করেন। সেটা হচ্ছে, মনে হচ্ছিল ওই মেয়েটার সাথে ছোট্ট একটা মানে বালিশের মতো, মানে আমরা যেরকম মহিলাদেরকে ছোট্ট ভ্যানিটি ব্যাগ দেখি, মনে হচ্ছে যে ওই মেয়েটার সাথে একটি ভ্যানিটি ব্যাগের মতো আছে, সেটার আকৃতি একটা ছোট্ট বালিশের মতো, এবং সেটি একটি মনে হচ্ছে একটি আলোর একটা বক্স, মানে সেটার ভিতর থেকে আলো ঠিকরিয়ে বের হচ্ছে, মনে হচ্ছে ওটা একটা আস্ত একটা লাইট। মেয়েটি দৌড়ে দৌড়ে কি করলো, ওই 209 নাম্বার রুমটাতে চলে গেল, এবং 209 নাম্বার রুমে ঢোকার কয়েক সেকেন্ডের মধ্যেই ওই রুম থেকে আর্তনাদের শব্দ, সবার কান্নার শব্দ। তো উনি ছুটে ওই রুমে চলে গেলেন, গিয়ে দেখলেন যে ওই বেডে একটি পুরুষ এবং বয়স্ক পুরুষের মৃতদেহ পড়ে আছে, এবং ওই রুমে কোনো বাচ্চা মেয়ের কোনো নিদর্শনই নাই। উনি চিন্তা করলেন যে তাহলে এই পাশে ওয়াশরুম হয়তো বা থাকতে পারে, ওয়াশরুমের দিকে যেতে পারে বাচ্চা মেয়েটা। উনি দেখলেন না, এই রুমটার সাথে অ্যাটাচ ওয়াশরুম নাই, বারান্দাও নাই। তাহলে এই মেয়েটা কোথায় গেল? ওই সময় যেহেতু মানুষ মারা গিয়েছে, কৌতূহল হয়ে কাউকে জিজ্ঞেস করা যাচ্ছে না, কিন্তু পরবর্তীতে লাশ বের করার সময় ওই রোগীর একজন আত্মীয়ের কাছে জিজ্ঞেস করেছিলেন যে আচ্ছা, একটু আগে আমি একজন মেয়েকে ঢুকতে দেখেছি, আপনারা কি দেখেছেন? বলে, কই না তো, আমাদের সাথে কোনো মেয়ে, ছোট বাচ্চা মেয়ে আসে নাই, আর আমরাও কোনো মেয়েকে দেখি নাই। উনি খুবই অবাক হন যে তাহলে আমি কি দেখলাম। উনি প্রথম 1991 সালে যে ঘটনাটা ফেস করেছিলেন, যে একটি মেঘের মতো মেঘ চলে গেল, তারপর একজনের মৃত্যু হলো, আবার একটি বাচ্চা মেয়ে সে ওই রুমে ঢুকলো, কয়েক মুহূর্তের মধ্যে তার মৃত্যু হয়ে গেল। উনি কি দেখলেন, কি ছিল ঘটনা, এই রহস্যের আজও কুল কিনারা হয়নি। হসপিটাল কেন্দ্রিক এই ঘটনাটি
রোমান আপু আমাকে শেয়ার করেছেন। লিসেনার, আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। প্রিয় লিসেনার্স, এই মুহূর্তে যেই স্টোরিটি আমি শেয়ার করতে যাচ্ছি, স্টোরিটি যিনি আমাকে বলেছেন তার নাম হচ্ছে রোমানা রেজা। উনি পুরান ঢাকার ওয়ারিতে থাকেন। ইতোমধ্যে ওনার একটি স্টোরি আমি বলেছি, হসপিটাল কেন্দ্রিক একটি ঘটনা, যা আপনারা শুনেছেন এবং অনেকেরই ভালো লেগেছে বলে কমেন্ট করেছিলেন। তো রোমানা রেজা আপুর এখন যে স্টোরিটি আমি শেয়ার করতে যাচ্ছি, ঘটনাটির সময় ছিল 1986 সাল। উনি সদ্য ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছেন এবং ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার পর রেজাল্ট বের হতে 3-4 মাস সময় লাগতো। এই সময় সাধারণত মানুষ কোথাও ঘোরাফেরা করে বা ডিফারেন্ট কোনো অ্যাডমিশনের প্রিপারেশন নেয়। উনি চিন্তা করলেন যে সদ্য পরীক্ষা শেষ হয়েছে, তো আগে কিছুদিন ঘুরে আসি। তো এরকম একটা সিচুয়েশনে ওনারা পরিবার থেকে একটা পারিবারিক ট্যুরের আয়োজন করে এবং ট্যুরটা ছিল শ্রীমঙ্গলে। শ্রীমঙ্গলের ফয়জাবাদ নামক একটা জায়গা আছে, যেখানে ওনার ফুপা চা বাগানে চাকরি করতেন এবং চাকরি করার সুবাদে চা বাগানের বাংলোতে থাকতেন এবং ওনারা পারিবারিকভাবে যে ট্যুরটা আয়োজন করেন এবং পরিকল্পনা করেন তারা ওই বাংলোতে গিয়েই উঠবেন। যেই চিন্তা সেই কাজ, ওনারা সিলেটের শ্রীমঙ্গলে চলে যান। শ্রীমঙ্গলে যাওয়ার পরে ফয়জাবাদ চা বাগানের ওই বাংলোতে তারা ওঠেন। প্রথম দিন যাওয়ার পর ওনারা বাংলোর একটি জিপে করে আশেপাশ ঘুরে দেখার জন্য বের হন এবং আশেপাশ চারদিকে ঘুরতে ঘুরতে ওই দিন অনেক দেরি হয়ে যায়। ওনারা আবার বাংলোতে ফিরে আসছিলেন। সময়টা রাত 2টো থেকে 2:30। এত রাত্রে বাংলাতে এবং আশেপাশের এলাকাতে ডাকাতির ভয় ছিল, বিশেষ করে রাস্তাঘাটে চলতে গেলে তো কথাই নেই। কিন্তু ওনাদের সাথে অস্ত্রধারী গার্ড ছিল, এই জন্য ওনাদের চিন্তা কম ছিল। ওনারা গাড়ি নিয়ে যখন বাংলোর পথে আসছিলেন, পাশে চা বাগান, রাস্তার দুধারে কিন্তু খাড়ি মানে গর্ত, ছোট্ট একটি জিপ চলার মতো জায়গা সেখানে আছে। পাশাপাশি দুটো জিপ কিন্তু চলা সম্ভব নয়। গভীর রাত্রে যখন চারদিকে শুনশান নীরবতা, স্তব্ধতা, তখন জিপের ইঞ্জিনের শব্দ ছাড়া আর কোথাও হয়তো বা কোনো শব্দ শোনা যাচ্ছে না। তাদের জিপ এগিয়ে চলছে বাংলোর দিকে। হঠাৎ জিপের যিনি ড্রাইভার আচমকা গাড়ির গতি কমিয়ে দিলেন। সবাই বলল, কি ব্যাপার, কি হলো? তো তিনি বললেন যে সামনের দিকে তাকিয়ে দেখো। সামনের দিকে সবাই দেখে একজন মহিলা একটা ধূসর রঙের শাড়ি পরা, শাড়িটা বেশ ময়লা, লম্বা ঘোমটা দেয়া, পেছন থেকে বোঝা যাচ্ছে তার গড়নটা বেশ চিকন এবং আকার মোটামুটি 5 ফুট থেকে 5 ফুট 2 ইঞ্চির মধ্যে। তিনি ঠিক রাস্তার মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছেন। জিপ বারবার হুইসিল দিলেও উনি ডানেও যাচ্ছেন না, বায়েও যাচ্ছেন না। এখন উনি এমন একটা জায়গায় দাঁড়িয়েছিলেন, জিপ যে তার পাশ কেটে চলে যাবে এমন কোনো উপায়ও ছিল না। গাড়ি থেকে একজন পরামর্শ দিল গাড়িটা থামিয়ে ওই মহিলাকে বলে তাকে রাস্তার পাশে নিয়ে যাওয়া, কিন্তু সাথে থাকা গার্ড সেই প্রস্তাব শুনেই বলল, এটা কখনোই করা যাবে না, এটা হতে পারে ডাকাতদের একটা ফাঁদ। কারণ ডাকাতরা অনেক সময়ই এভাবে রাস্তার মাঝখানে গাড়ির গতি কমানোর জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে, অথবা রাস্তার সামনে গাছ ফেলে দেয়। তাই কোনোভাবে গাড়ি থামানো যাবে না। ওই মহিলাটিকে দেখার সাথে সাথে গার্ডরাও তাদের অস্ত্র লোড করে ফেলে, যে এখনই হয়তোবা ডাকাতরা আক্রমণ করতে পারে। রোমানা রেজা আপু তখন উনি গাড়ির সামনের সিটে বসা ছিলেন। উনি ভয়ে বিভিন্ন দোয়া পড়া শুরু করেন। আসলে উনি ভূতের ভয়ে যে দোয়া পড়েছেন বিষয়টা এমন নয়, উনি ভয় পাচ্ছিলেন ডাকাতরা আক্রমণ করবে। বিভিন্ন দোয়া পড়তে পড়তে উনি একসময় শব্দ করে আয়াতুল কুরসি পড়া শুরু করেন। যখনই আয়াতুল কুরসির কিছু অংশ উনি পাঠ করেছেন, সবাই দেখে
ওই যে মহিলার আকৃতির কাপড় পরা একটা আকৃতি দেখা যাচ্ছে, সেটি রাস্তার বা পাশে, যে পাশে চা বাগান ছিল, সাঁ করে মানে এত দ্রুত গতিতে একটা দৌড় দেয়, মুহূর্তের মধ্যে চা বাগানের মধ্যে মিলিয়ে যায়। সবাই অবাক হয়ে যায়, এটা কিভাবে সম্ভব? কোনো মানুষের পক্ষে তো এটা সম্ভবই নয়। শুধু মানুষ নয়, কোনো প্রাণীর পক্ষেও সেটা সম্ভব নয়। কেন সম্ভব নয়? কারণ চা বাগানের পাশেই পানির একটি লাইন করা থাকে। বৃষ্টির পানিগুলো চা বাগানের গাছ গড়িয়ে এসে ওই লাইনে পড়ে পানিগুলো বের হয়ে যায়। সুতরাং একটা ট্রেঞ্চ বা পরিখা বা গর্ত থাকে, লম্বা গর্ত বা একটা নালা থাকে। কোনো মানুষকে যদি রাস্তা পার হয়ে চা বাগানের ভিতরে যেতে হয়, তাহলে রাস্তা থেকে নেমে আগে ওই নালাটা পার হতে হবে। নালাটা একটা গর্ত, সেই গর্তে নেমে আবার উপরে উঠতে হবে। এই মহিলা কিভাবে এত দ্রুত সাঁ করে চলে গেল? সবাই হতভম্ব হয়ে যান। সাথে থাকা টর্চ লাইটগুলো জ্বালান, কিন্তু এই মহিলাকে আর কোথাও দেখা যায় না। উনি যদি চা বাগানের ভেতর দিয়েই যাবেন তাহলে তো গাছগুলো নড়বে, কিন্তু কোনো গাছের নড়াচড়াও ছিল না। শুধু টর্চের আলোতে গাছই দেখা যাচ্ছিল, ওই মহিলাকে আর দেখা যাচ্ছিল না, গাছের নড়াচড়াকেও দেখা যাচ্ছিল না। উপস্থিত সবাই বেশ ভয় পেয়ে যান। তারা এই বিষয়টা বিশ্লেষণ করতে করতে বাংলোতে ফিরে আসেন। পরের দিন আবারও তারা ঘুরতে বের হন। তারপরে 1-2 দিন কোনো সমস্যা হয়নি, কিন্তু তৃতীয় দিন বাংলোতে এই রোমানা আপু, ওনার ফুপুর যে ছেলে, ওনার ফুফাতো ভাই, বয়স ছিল 5 বছর, তার সাথে একটি অদ্ভুত ঘটনা তিনি প্রত্যক্ষ করেন। রাত তখন প্রায় 1টা কি 1:30। বাংলোর সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ ওনার ফুফাতো ভাইয়ের চিৎকার চেঁচামেচি ওনার কানে আসে, এবং ওনার সাথে থাকা আরো যারা আত্মীয় স্বজন, যারা ট্রিপে একসাথে পারিবারিকভাবে গিয়েছেন, সবাই সেটা শুনতে পায়। সবাই ঘুম থেকে উঠে যায়। উঠে চিন্তা করেন, কি ব্যাপার, এরকম অস্বাভাবিক রকমের শব্দ কেন সে করছে এবং চিৎকার চেঁচামেচি কিসের? তখন ওনারা এগিয়ে আসেন এবং ওনার ফুপা ফুপুকে জিজ্ঞেস করেন, কি ব্যাপার, কি হয়েছে? তখন রোমানা আপু লক্ষ্য করেন ওনার ফুপাতো ভাইকে ওনার ফুপা খুব শক্ত করে চেপে ধরে রেখেছে, এবং ওনার ফুপাতো ভাই এই 5 বছর বয়সী একটি বাচ্চা, যার শরীরে কিন্তু এত শক্তি থাকার কথা নয়। যে ওনার ফুপা অনেক উঁচা লম্বা শক্তিশালী, তিনি ওনার 5 বছরের সন্তানকে ধরে রাখতে পারছেন না। সে শুধু বারবার বলছে, আমাকে ডাকছে, আমাকে ডাকছে, আমি বাইরে যাব, আমাকে বাইরে যাব, আমাকে যেতে দে, আমাকে যেতে দে। ভাঙচুর শুরু করে দিয়েছে, সে যে কোনো মূল্যে বাইরে যাবে। বহু কষ্টে তাকে আটকে রাখা হয়। এই ঘটনার কারণ যখন জিজ্ঞাসা করা হয়, তখন তার ফুপা ফুপু সবাইকে বলেন, বেশ কিছুদিন ধরে তাদের সন্তান রাতের বেলা জেগে ওঠে এবং বলে যে চা বাগানের মধ্যে থেকে কে যেন তাকে ডাকছে, এবং তাকে কোনোভাবে আটকে রাখা যায় না। কখনো কখনো চা বাগানের মধ্যেই চলে যায়, তাকে ধরে নিয়ে আসতে হয়। রাতের বেলা খুব চিৎকার চেঁচামেচি করে। কেন এমন ঘটনা ঘটছে তারা বুঝতে পারছেন না। যদিও এই ঘটনার সমাধান হয়েছিল একজন আলেমের ঝাড়ফুঁকে, এই সমস্যা থেকে তারা নিষ্কৃতি পেয়েছিলেন। এই ঘটনা শোনার পর এবং কয়েকদিন আগে রাতের বেলা একটি ভয়ঙ্কর ঘটনা অবলোকন করার পর ওনারা বেশ ভয় পেয়ে যান এবং সিদ্ধান্ত নেন যে এই ট্রিপটা ক্যান্সেল, এবং ট্রিপটা ক্যান্সেল করে তারা আবার ঢাকায় ফিরে আসেন। যেহেতু রোমানা আপু পরীক্ষা দিয়েছেন, তার হাতে প্রায় 3 থেকে 4 মাস সময় ছিল পরীক্ষার রেজাল্ট বের হওয়ার। তাদের আরেকজন নিকট আত্মীয়, তিনি পরিবার সহ আবার চা বাগানে ঘুরতে যাওয়ার জন্য একটি ট্যুরের পরিকল্পনা করেন। এবং এখানে বলে রাখা ভালো, রোমানা আপুর 2 জন ফুপু রয়েছে, এবং এই 2 ফুপুর হাজবেন্ডই শ্রীমঙ্গলের 2টো চা বাগানের ম্যানেজার ছিলেন। ফার্স্ট যে ঘটনাটা আমি বললাম, তার ওই ফুপুর হাজবেন্ড ছিলেন ফয়জাবাদ চা বাগানের ম্যানেজার, এবং এখন যেই ফুপুর কথা বলবো তার হাজবেন্ড ছিলেন শমশেরনগরের একটি চা বাগানের ম্যানেজার। প্রথম ঘটনার কারণে ওই আত্মীয় এবং রোমানা আপু তারা শমশেরনগরের বা ফয়জাবাদের
ওই ফুপুর বাসায় যেতে আগ্রহী ছিলেন না, যেহেতু সেখানে প্যারানরমাল বিষয়গুলো ঘটছিল এবং ভয় পেয়েছিলেন। এই জন্য এই ট্যুরের সিদ্ধান্ত হয় যে তারা অন্য ফুপুর বাড়িতে বেড়াতে যাবেন। যথারীতি যে পরিকল্পনা সেই কাজ, তারা রওনা দিলেন। তাদের নিজস্ব গাড়িতে ঢাকা থেকে রওনা দেন। এই বাংলোটির নাম আমি বলবো, এটি একটি বিদেশি কোম্পানির একটি চা বাগান ছিল শমশেরনগরের। এই বাংলোর নাম রয়েছে ডবল চেরা বাংলো। ওই সময়ে পুরো শমশেরনগরে দোতলা বিশিষ্ট একটি মাত্রই বাংলো ছিল, সেটা হচ্ছে ডাবল চেরা বাংলো। এই ডাবল চেরা বাংলোতেই ওনার ফুপু এবং ফুপা থাকতেন। তাদের গাড়িটা শ্রীমঙ্গলে যেতে যেতে বেশ রাত হয়ে যায়, রাত 11টা বেজে যায়। বাংলোটা টিলার উপরে। গাড়ি যখন টিলার উপরে উঠছিল তখন রোমানা আপু হঠাৎ খেয়াল করেন যে গাড়ির ব্রেকের উপরে তার ফুপা, আরেকজন ফুপা আর কি, চাপ দিয়ে ধরে রেখেছেন, কারণ গাড়িটা চালাচ্ছিলেন তার ফুপা। কিন্তু গাড়িটা অটোমেটিক্যালি ব্রেকে চাপ দেওয়ার পরেও বাংলোর উপরে উঠে চলছে, অথচ কোনোভাবেই এই গাড়িটি উপরে ওঠার কথা নয়। রোমানা আপু তখন টুকটাক ড্রাইভিং শিখছিলেন, যার কারণে কখন গাড়ি থামবে কখন চলবে এই বিষয়টার একদম একটা সাধারণ ধারণা ছিল। তিনি খেয়াল করছিলেন তার ফুপা গাড়ি চালাচ্ছেন, কিন্তু তার চোখ দুটো বড় বড় হয়ে আছে, জাস্ট হাত দুটো শুধু স্টিয়ারিংয়ের উপরে রাখা এবং পা ব্রেকের উপরে রাখা, চাপ দিয়ে ধরে রাখা। তিনি কোনো কথা বলছিলেন না, মনে হচ্ছে উনি এমনভাবে হতভম্ব হয়েছেন তার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। এদিকে রোমানা আপু চিৎকার করবেন কিনা বুঝতে পারছেন না, কারণ গাড়ি কিভাবে চলছে, গাড়ি কোনোভাবেই এভাবে উপরে ওঠার কথা নয়। মনে হচ্ছে কে বা কারা পেছন থেকে প্রচণ্ড গতিতে ধাক্কা দিয়ে গাড়িটাকে টিলার উপরে নিয়ে যাচ্ছে। তারা ধারণা করেছিলেন টিলার উপরে গিয়ে হয়তো বা গাড়িটা টিলার অপর পাশে ছিটকে পড়ে যাবে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো টিলার উপরে উঠেই গাড়িটা থেমে যায়। তখন তারা হাফ ছেড়ে বাঁচেন, কিন্তু গাড়ির মধ্যে থাকা কোনো ব্যক্তিকে, রোমানা আপু এবং তার ফুপা যিনি গাড়ি চালাচ্ছিলেন, তারা কোনো কিছু বলেন নাই, হয়তো বললে তারা আরো ভয় পেয়ে যাবেন। যাই হোক, তারা নামার পরে বাংলোতে যান। যাওয়ার পরে বাংলোতে থাকা রোমানা আপুর ফুপা ফুপুকে এই গাড়ির ঘটনাটা খুলে বলেন। তখন তারা এই ঘটনাটা শুনে খুব বেশি অবাক হলেন না, এবং তাদের অবাক না হওয়া দেখে রোমানা আপু এবং তার আত্মীয় স্বজন তারা সেখানে গিয়েছিলেন, তারাই অবাক হন। কি ব্যাপার, এরকম একটা ঘটনা ঘটলো, ওনারা অবাক কেন হলেন না? জাস্ট এতটুকুই বললেন, ও তোমাদের সাথেও শুরু হয়েছে। তো ওনার কথার আসলে আগা মাথা ওনারা ওইভাবে কিছু বুঝতে পারেননি। পরের দিন ওনারা আশেপাশে ঘোরাঘুরি করে ক্লান্ত, রাতের বেলা ওনারা চলে এসেছেন। ওই রাত্রেও তেমন কোনো সমস্যা তারা ফেস করেননি। পরের দিন অদ্ভুত একটি ঘটনা ঘটে। পরের দিন ঘোরাঘুরি করে ওনারা মোটামুটি বিকালের মধ্যেই বাংলোতে ফিরে আসেন। বাংলোতে 3 জন স্টাফ ছিল। একজন ছিল চৌকিদার, আর একজন ছিল বাবুর্চি, আর একজন ছিল বেয়ারা বলে তাকে। এরা সাধারণত রোস্টার ডিউটি করে। চৌকিদার যিনি একদিন রাত্রে ডিউটি করেন, পরের দিন উনি রাত্রে নাইট ডিউটি করেন না, আরেকজন করেন। ওই 3 জনের মধ্যে আরেকজন করেন। এইভাবে রোস্টার ডিউটি করে রাত্রে ডিউটি দেওয়া হয়। ওই দিন যার রোস্টার ডিউটি ছিল তাকে নিয়ে একটি ঘটনা ঘটে। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, রোমানা আপুর ফুপু উনি শরীরে একটি তাবিজ পরতেন। যেহেতু বাংলোতে বিভিন্ন ধরনের সমস্যা হতো, এই জন্যই উনি তাবিজ ব্যবহার করতেন। একদিন ঠিক সন্ধ্যার পর উনি কিচেনের দিকে যান। এক্ষেত্রে বলে রাখা ভালো, বাংলোর মধ্যে কিচেন ছিল না, কিচেনটা ছিল বাংলোর কম্পাউন্ডের মধ্যেই, বাট বাংলোর বাইরে সিমেন্টের
এক ধরনের চুলা ছিল সেখানে, বেশ মাটি থেকে উঁচু, সেখানে রান্না হতো। উনি চিন্তা করলেন যে যেহেতু গেস্ট আসছে, দেখি মানে পাহারাদাররা আসছে কিনা, ওদেরকে কিছু ইনস্ট্রাকশন দেওয়া যায় কিনা, এই চিন্তা করে উনি কিচেনের দিকে আগাতে থাকেন। হঠাৎ করে রোমানাপুর ফুপু উনি কাঁধে খুব ঠান্ডা নিঃশ্বাস ফিল করেন, মনে হচ্ছে খুব ভারী এবং ঠান্ডা নিঃশ্বাস ওনার কাঁধের উপর পড়ছে। তো উনি থমকে যান যে কি ব্যাপার, এমনটা কেন হচ্ছে। হঠাৎ করে তার কানের কাছে একটি পরিচিত কণ্ঠ বলে ওঠে, তাবিজটা দে। এটা শোনার সাথে সাথে উনি মারাত্মক ভয় পেয়ে যান এবং ওনার গলার সাথে তাবিজটা ছিল, সুতা দিয়ে বাঁধা ছিল। উনি ডান হাত দিয়ে এক টানে তাবিজটা ছিঁড়ে ফেলেন এবং ছিঁড়ে ফেলেই সাথে সাথে ওনার শরীরের আঁচলে গিট দিয়ে বেঁধে ফেলেন এবং বেঁধে ফেলার সাথে সাথে উনি জোর একটি দৌড় দিয়ে বাংলোর ভিতরে চলে আসেন। এসেই উনি সেন্সলেস হয়ে পড়ে যান। সবাই তাকে পানি ছিটা দিয়ে জ্ঞান ফেরায়। জ্ঞান ফেরানোর পর জ্ঞান ফিরেই উনি বলে, এই আমার তাবিজটা কোথায়? আমি শাড়ির আঁচলের সাথে গিট দিয়ে রেখেছিলাম। সবাই দেখে এবং রোমানা আপু দেখেন যে তার ফুপুর সেই শাড়ির আঁচলে গিট রয়েছে, কিন্তু গিটটি খোলার পরে দেখা যায় সেখানে তাবিজটি নেই। তখন বলা হয় যে আমাকে চৌকিদার ডাক দিয়েছিল। অদ্ভুত ব্যাপার হলো, চৌকিদার তখনও ডিউটিতে আসেই নাই। সাধারণত সন্ধ্যার পরেই ডিউটিতে চলে আসে। ওই দিন কোনো কারণে তার পরিবারের সদস্য অসুস্থ ছিল, এই কারণে তখনও চৌকিদার ডিউটিতেই আসেনি। কিন্তু অন্য দুজন বেয়ারা ছিলেন এবং বাবুর্চি ছিলেন, তারা চলে এসেছিলেন। তাদেরকে জিজ্ঞাসা করা হলে তারা বলে, না তো চৌকিদার আসেনি, আপনি ভুল দেখেছেন, আমরা তো চৌকিদারকে দেখিনি। এই ঘটনা যেদিন ঘটে সেই রাত্রেই রোমানা আপু অদ্ভুত একটি ব্যাপার লক্ষ্য করেন। রাত তখন 2টো কি 2:30। হঠাৎ দোতলাতে, যেহেতু বাংলোটা দোতলা ছিল, ডবল চেয়ার বাংলো দোতলা, আমি শুরুতেই বলেছি, মনে হচ্ছে আসবাবপত্র কেউ টানা হেঁচড়া করে এক জায়গা থেকে আরেক জায়গা নিয়ে যাচ্ছে। উনি চিন্তা করলেন যে এত রাত্রে কে হতে পারে। ওনার আগ্রহ সৃষ্টি হয়, কিন্তু তারপরেও উনি বের হননি। সকালে ওনার ফুপুকে জিজ্ঞাসা করেন যে রাত্রে যে আমি আসবাবপত্র টানা হেঁচড়ার শব্দ শুনলাম, এটা কি, আপনারা কি কেউ সরিয়েছিলেন? তখন তার ফুপু বলে, ও তুমিও শুনেছ? তখন রোমানা আপু বলে যে আপনার এই বাংলোতে আসলে কি ঘটে, আমাকে একটু বলবেন? তখন তার ফুপু বলে, তিনি প্রথম দিন যখন এই বাংলোতে এসেছিলেন সেদিন রাত্রে উনি দেখেছিলেন যে এখানকার আসবাবপত্রগুলো একা একাই এক জায়গা থেকে আরেক জায়গা চলে যায় এবং উনি প্রচণ্ড ভয় পেয়ে সেন্সলেস হয়ে গিয়েছিলেন, যার কারণে উনি তাবিজ ব্যবহার করেন যাতে করে ভয় না পান এবং কেউ কোনো ওনার ক্ষতি করতে না পারে। আর ছোটোখাটো ব্যাপার এই বাংলো এবং এই টিলার আশেপাশে হরহামেশাই ঘটে। সকালে এই ধরনের কথা শোনার পর ওনারা আবারও সিলেটের এই ট্যুরটা ক্যান্সেল করে চলে আসেন। আমি সাইফুল ইসলাম, ঢাকার খিলক্ষেত থেকে বলছি। আমার গ্রামের বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলায়। আজকে আমি যে ঘটনাটি প্লে করব সেটি আমার এক দূর সম্পর্কে আন্টির সাথে ঘটে যাওয়া। বলে রাখা ভালো, আমি পড়াশোনা কমপ্লিট করি আমার নানার বাড়ি থেকে। আমার নানার বাড়ি একই জেলা এবং একই উপজেলায়। তো রেস্ট্রিকশন থাকার কারণে আমি উপজেলার নামটি শেয়ার করছি না। ঘটনাটি ঘটে 2007 সালে, তখন আমি ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছি মাত্র। ঘটনাটি ঘটে আনুমানিক সন্ধ্যা 8টা থেকে 9টা নাগাদ। ঘটনাটির প্রত্যক্ষদর্শী, বেশিরভাগ অংশটার প্রত্যক্ষদর্শী আমরা অনেকেই ছিলাম, গ্রামের অনেকেই ছিল। তো তখন খুব গরমকাল ছিল। তো আজ থেকে 8-9 বছর পূর্বে বা 10-12 বছর পূর্বে লোডশেডিংয়ের পরিমাণটা একটু বেশি ছিল। তো ঠিক ওই দিনেও একই রকম ছিল, লোডশেডিং ছিল প্রায় সন্ধ্যা 6টার পর থেকে 8-9টা পর্যন্ত কারেন্ট ছিল না। তো আমরা গ্রামের মধ্যে সবাই বাইরে আড্ডা মারছিলাম। তো ঠিক তখনই আমরা একটা চিৎকারের আওয়াজ শুনতে পাই, চিৎকার, মা বলে একটা চিৎকার।
চিৎকারটা খুব জোরে একটা চিৎকার ছিল। তো আমরা সবাই বলাবলি করছিলাম এত জোরে একটা চিৎকার কোন দিক থেকে আসলো, মনে হচ্ছে পূর্ব দিক থেকে আসছে। তো কিছুক্ষণ পরে শুনলাম যে একটা ছেলে যে কান্নাকাটি করছে আর কি, সে তার বোনকে খুঁজে পাচ্ছে না। তো সে যে বোনটার কথা বললো সেই বোনটি আমার আন্টি হয় দুঃসম্পর্কের আন্টি। তো গিয়ে আমরা সবাই দৌড়াদৌড়ি করে গেলাম, এখানে গিয়ে জিজ্ঞাসা করলাম কী হলো। তো সে তখন বললো তার ভাইটি আমাদের সমবয়স ছিল, আমাদের থেকে 2-3 বছরের বড় হবে। তো জিজ্ঞাসা করলাম কী হলো, ঘটনা কী, আপনি কান্নাকাটি করছেন কেন? বললো যে আমার বোন একটু ঘর থেকে বের হয়েছে প্রকৃতিটাকে সার দেওয়ার জন্য, তো এখন পর্যন্ত ঘরে ফিরে আসছে না, ওকে খুঁজে পাচ্ছি না। একটা চিৎকার শুনলাম, চিৎকার শোনার পরে আমি ওকে খোঁজাখুঁজি করতেছি কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। তো বললাম যে আমরাও তো চিৎকারটা শুনেছি, এখন কোন দিকে গেছে, এখন আমরা আপনাকে একটু হেল্প করতে পারি খোঁজার জন্য। তো আমরাও খোঁজাখুঁজি করতেছি অনেক দূরে। তো বলে রাখা ভালো রাসেল ভাই, আজ থেকে 10-12 বছর আগে কিন্তু মানুষের যে ওয়াশরুম যেটা সেটা কিন্তু ঘরের কাছে থাকতো না, মানে একটু দূরে থাকতো আর কি। এটা ঘরের পাশে থাকাটাকে অনেকে আনহাইজেনিক মনে করতো। তো আমরা আশেপাশে চারদিকে যতটুকু সম্ভব খোঁজাখুঁজি করছি কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। তো তার ভাই তো প্রায় পাগল প্রায়, কারণ তার খুব আদরের বোন ছিল এটা। তো খোঁজাখুঁজি করতেছে। তো এখন তো বলে রাখা ভালো রাসেল ভাই, চিৎকারের পর কিন্তু আমরা একটা মানে প্রচুর একটা আওয়াজও শুনতে পেয়েছিলাম যে পানির মধ্যে কি যেন একটা পড়েছে, এরকম একটা আওয়াজ। তো তার ভাই সম্ভাব্য সব জায়গায় খোঁজার পর সব জায়গায় যখন খুঁজলো কোথাও কোথাও খুঁজে পাচ্ছে না, তখন সে ভাবলো আমার মনে হয় আমার বোন পানিতে পড়েছে, পানিতে হবে। তো কিন্তু প্রথম অবস্থায় পানিতে খোঁজ নেওয়া হয়নি এই কারণে, যদি পানিতে পড়ে যেত তাহলে কিন্তু পানির মধ্যে একটা আলোড়ন সৃষ্টি বা ওয়েভ দেখা যেত, কিন্তু পানিটা খুবই শান্ত ছিল। তো যার জন্য আমরা খোঁজাখুঁজি করছিলাম হারিকেন দিয়ে, টর্চ লাইট দিয়ে, কিন্তু তা খুঁজে পাচ্ছিলাম। তো শেষ পর্যন্ত তার ভাইগুলো না, আমার মনে হচ্ছে যে আমার বোন পানিতেই আছে কোথাও। সে তখন পানিতে নেমে পড়লো, পানিতে নেমে খোঁজাখুঁজি করছে, আমরা তো আছি ওর পাশে, মানে আমরা উপরে আছি, পানিতে নামি নাই। তো সে খোঁজাখুঁজি করছে পানিতে, কোথাও খুঁজে পাচ্ছে না। তো যেদিক দিয়ে সচরাচর মানুষ গোসল করতে নামে পুকুরে, প্রথমত সেই দিকে খোঁজা হয় কিন্তু সেদিকে কোথাও পাওয়া যাচ্ছিল না। তো সে দেখে পুকুরের ঘাট থেকে প্রায় 10-15 হাত দূরে সে তার বোনের যে ওড়নাটা, সে ওড়নাটা সে দেখতে পায় পানির মধ্যে। তো সে ওই ওড়নাটার কাছে গিয়ে ওড়নাটা পায় কিন্তু তার বোনকে খুঁজে পাচ্ছিল না। তো সে পানিতে ডুব দিয়ে বিভিন্ন জায়গায় খোঁজার চেষ্টা করে, তো বসে পাচ্ছিল না। তো শেষ পর্যন্ত সে যখন পুকুরের পাড়ের কাছে যখন আসে, তো তখন তার বোনের একটা পা তার পায়ের সাথে লাগে। তো সে তার চিৎকার দিয়ে বলে যে এখানে কিছু একটা আছে। সে তার বোনের পা টাচ করার পর সে দেখে লোকেশনটা জাজ করার চেষ্টা করে যে কোথায় আছে। তো এক পর্যায়ে সে দেখতে পায় যে তার বোনের মাথাটা মানে আমরা যেটা বলি কড়ই গাছের যে শিকড়ের মধ্যে মাথাটা ঢোকানো, মানে গুজে রাখা আছে এরকমটা। তো ফরচুনেটলি মাথাটা পানির নিচে ছিল না, পানির উপরে ছিল, কিন্তু মেয়েটা বেহুশ ছিল আর কি, সেন্সলেস ছিল। তো মেয়েটার বয়সটা আমি বলতে ভুলে গেছিলাম, মেয়েটা তখন প্রায় 9-এ পড়তো, মেবি 8 অথবা 9-এ পড়তো। তো সে এখান থেকে তার বোনকে উদ্ধার করে নিয়ে এসে, তখনও সেন্সলেস ছিল, মাথার মধ্যে পুরো বডিতে কাদা মাখামাখি ছিল। তো যখন কাপড় চোপড় চেঞ্জ করে যখন তার বিছানায় যখন শোয়ানো হয়, শোয়ানোর পর যে সরিষার তেল অথবা অন্য কিছু দিয়ে হাত পা মালিশ করে তার জ্ঞান ফেরানো হয়। তো জ্ঞান ফেরানোর পর যেটা হয় রাসেল ভাই, মেয়েটার আচরণগুলো অস্বাভাবিক ছিল, মানে পজেস হলে যেরকম হয় কি অস্বাভাবিক ছিল। সে কাউকে চিনতে পারতেছে না, পাশাপাশি সে সবার দিকে এমনভাবে তাকাচ্ছে যেন সবাইকে সে মেরে ফেলবে, বা কাউকে সে সহ্য করতে পারছিল না। তার মানে মেয়েটা তার নিজের মধ্যে নেই, মানে তার ভিতর থেকে অন্য কেউ যেন একটা আচরণ করছে। তো এভাবেই প্রায় ঘটনাটা চলছিল। তো মেয়েটাকে কেউ আটকে রাখতে পারছে না, মানে মেয়েটা সে ঘর থেকে বের হয়ে যাবে, মানে সে এখানে থাকবে না, সে ঘর থেকে বের হয়ে যাবে। তো সবাই ওকে ধরে রাখার চেষ্টা করতেছে এখানে, ওর যে চাচারা ছিল, ছোট চাচা বড় চাচা, ওরা সবাই ওকে ধরে রাখতেছে। কিন্তু আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি মানে একটা মেয়ের শরীরে এত শক্তি কিভাবে আসে, 3-4 জন তার 2 হাতে 2 পায়ে ধরেও রাখতে পারতেছে না, মনে হয় যে সে খাট থেকে মানে উড়ে চলে যাবে, এরকম একটা অবস্থা, এত শক্তি দেখাচ্ছে। তো এভাবেই চলছিল। তো তার এক ছোট চাচা এক সময় একটা প্রসেস করে যে আমাদের যে কনিষ্ঠ আঙ্গুলি যেটা, সেটা আমার চাপ দিয়ে ধরে জিজ্ঞাসা করে যে তুই কে, তুই কোথেকে এসেছিস, এমনিতে সে একটা রিটোল করার চেষ্টা করে আর কি, যদিও সে কোনো হুজুর ছিল না।
তো সে যখন এই প্রসেসটা করার চেষ্টা করে তখন সে মেয়েটা এক তাচ্ছিল্য হাসি দিয়ে বলে, তুই আমার আঙুলে কেন ধরেছিস, তুই আমার কি করতে পারবি, তোর চেয়ে বড় বড় হুজুরে আমার এখন পর্যন্ত কিছু করতে পারে না, তোর যে বাবা, মানে দ্যাট মিনস মেয়েটার দাদা আর কি, তোর যে বাবা এর আগেও আমাকে ইয়াসিন সূরা পড়ে, মানে তোদের যে ইসলাম ধর্মের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ সূরা পড়ে আমাকে ফু দিয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি, কারণ তুই তো কিছুই না। এমন তাচ্ছিল্য হাসি হাসে, মানে আমরা ওর হাসিটা দেখে সত্যি আমরা অনেক ভয় পেয়ে যাই। তারপর মেয়ের দাদাও অনেক সূরা পড়ে অনেক চেষ্টা করে মেয়েটার যে পজেস অবস্থা থেকে তাকে ফিরিয়ে আনার জন্য, কিন্তু কোনো কিছু হয় না। মানে মোট কথা হচ্ছে সে ঘর থেকে বের হয়ে যাবে আর সে কাউকে কেয়ার করছে না, মানে এত জোর দেখাচ্ছে। বিশেষ করে রাসেল ভাই, মানে তখন আমরাও যে গিয়ে ওকে ধরবো বা এরকম আমাদেরও সাহস হচ্ছিল না কি, ওর চোখ মুখের অঙ্গভঙ্গি মানে দেখে আমাদের সাহস হচ্ছিল না যে ওকে গিয়ে আমরা ধরবো। তারপরও ধরে রেখেছে ওর চাচাতো ভাই সবাই ধরে রেখেছে। তো এক পর্যায়ে গ্রামের যে হুজুরকে ডাকা হয় আনা এখানে চিকিৎসা করার জন্য আর কি। তো হুজুর যখন আসছিল আমরা তখন মেয়েটার ঘরের দরজার পাশাপাশি দাঁড়িয়েছিলাম। তো হুজুর আসতেছে, আমরা দেখতেছি দূরে, ধরেন 40-50 মিটার দূরে হবে আসতেছে। সে মেয়েটা ঘর থেকে বলতেছে যে হুজুরকে ডেকেছিস, হুজুর তো আসতেছে, এই হুজুর আমার কিছুই করতে পারবে না, এই হুজুর এর চেয়ে বড় বড় হুজুর আমার কিছু করতে পারে নাই, আর এই হুজুর তো কিছুই করতে পারবে। তো আমরা অবাক হয়ে গেলাম যে সে ঘরের মধ্যে থেকে সে কিভাবে হুজুরকে টাচ করলো যে হুজুর আসতেছে, যদি আমরা ভিজুয়াল করেছিলাম যে আসতেছে, মেয়েটা তো ঘরের মধ্যে ছিল। তো হুজুর আসার পরে হুজুর ওর অ্যাটিটিউড দেখে হুজুর একটু ঘাবড়ে যায়, কারণ ওর শরীর প্রচণ্ড শক্তি দেখাচ্ছিল। তো হুজুর শেষ পর্যন্ত তার রিচুয়াল বা প্রসেস স্টার্ট করে। সে সরিষার তেল এবং এই যে শুকনো মরিচ, যেটা শুকনো মরিচ একসাথে মিশিয়ে কি যেন একটা করলো, করে মেয়েটার নাকে তারপর চোখের দিকে এরকম দিল, দেওয়ার পরে তো প্রচণ্ড চিৎকার, মানে মেয়েটার চিৎকার, এমন চিৎকার যে চিৎকার শুনে রাসেল ভাই সাধারণ মানুষ ভয় পাবেই। আর ওর কণ্ঠস্বরটা এরকম ছিল যে সাধারণ মানে স্বাভাবিক ছিল না, খুব ভারী একটা কণ্ঠ। মানে আমরা বুঝতে পারছিলাম যে নিশ্চিত সে এখন তার নিজের মধ্যে নাই, ওর মধ্যে অন্য কিছু একটা আছে। তো পরবর্তীতে হুজুর বলে যে ওকে খুব বাজে একটা জিন আসর করেছে, তো দেখা যাক কতটুকু কী করা যায়। তো শেষ পর্যন্ত হুজুর সেই জিনটার বা ওই মেয়েটার, যেটাই বলেন আপনারা, বয়ান নেওয়া শুরু করে। তো বয়ানের মধ্যে এক পর্যায়ে মেয়েটা বলতে কি ওই সেই জিনটা বলে যে আমি ওকে অনেক ছোটোবেলা থেকে টার্গেট করছিলাম। বলে রাখা ভালো, জিনটা মেয়ে ছিল। তো আমি ওকে ছোটোবেলা থেকে টার্গেট করেছিলাম, ওকে আমি যে কোনো মুহূর্তে নিয়ে যাব, আমি সেটা আমার প্ল্যানের মধ্যে আছে। তো হুজুর জিজ্ঞাসা করে যে তুমি ওকে কেন নিয়ে যাবা, সে তোমার কী ক্ষতি করছে। তো বলার পর সে ডিটেলস বলে যে ছোটোবেলা তো মেয়েরা এই যে চড়ুইভাতি খেলে, তো চড়ুইভাতি খেলার সময় সে নাকি কোনো এক সময় যে ওদের বাসার পাশে যেটা গাব গাছ ছিল, সেই গাব গাছের নিচে নাকি চড়ুইভাতি খেলার সময় যে আগুন জ্বালিয়েছিল, সে আগুনে নাকি ওই জিনটা নাকি ঘর বাড়ি নাকি পুড়ে যায়। তো এটাও বলেছে, সেই জিনটা বললো আর কি, সে নাকি হিন্দু, সে নাকি প্রায় 1000 বছর পূর্বে নাকি ইন্ডিয়ার কোনো এক রাজ্য থেকে নাকি বাংলাদেশে এসেছে। সেটা হচ্ছে ওই যে ওই মেয়েটার মুখের ভাষা আর কি। তো এই কথা বলার পর এখন বলছে যে সেটা তো সে যেহেতু চড়ুইভাতি খেলতে গিয়ে আগুন জ্বেলেছে, তোমাদের ঘর পুড়ে গেছে, সেটা তো ছোটোবেলার কাহিনী, সে তো ছোটোবেলা এগুলো করেছে, তো এখন তুমি তাকে কেন ইয়ে করছো, পজেস করেছে কেন, বা ওর কাছে কেন আসছো, যে আমরা আমাদের ঘর বাড়ি পুড়ে ফেলার পর আমরা ওকে টার্গেট করেছি, ওকে যে কোনো সময় নিয়ে যাব, তো আজকে নিয়ে যেতে পারতাম, তো হয়তো কোনো একটা কারণে সম্ভব হয়নি, নিয়ে যেতে পারিনি, কিন্তু আমি ওকে নিয়ে যাবই, যে কোনো মুহূর্তে তোরা কিছুই করতে পারবি না, এখন যদি নিয়ে যেতে নাও পারি ভবিষ্যতে কোনো একদিন হলো আমি এটাকে নিয়ে যাব। তো এইভাবে অনেক জিজ্ঞাসাবাদ চলতে থাকে রাসেল ভাই। তো জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সেই জিনটা মানে তাকে ছেড়ে যেতে রাজি হয়। তো ছেড়ে যেতে রাজি হওয়ার সময় হুজুর একটা শর্ত দেয়। এর মধ্যে কিন্তু রাসেল ভাই অনেক রিচুয়ালি অনেক কিছুই করে, মেয়েটাকে আঘাত করে, লাঠি দিয়ে আঘাত করে, মানে অনেক কিছুই করে আমাদের সামনে। তো যখন সে চলে যেতে রাজি হয় তখন হুজুর একটা কন্ডিশন দিল যে তুমি যাওয়ার সময় গরুর যে একটা হাড়, গরুর হাড়ের মধ্যে তোমাকে কামড় দিয়ে যেতে হবে। তো এই কথা বলার পর তো পুরোপুরি অস্বীকার, সে কখনোই সে গরুর হাড়ে কামড় দেবে না, অন্য যাই কিছু সে করবে, কিন্তু সে গরুর হাড়ে সে কখনোই কামড় দেবে না। তো হুজুরের কথা ছিল তোমাকে যদি যেতে হয় তাহলে তোমাকে গরুর হাড়ে কামড় দিয়ে যেতে হবে। তো এইভাবে অনেকক্ষণ কথা কাটাকাটি হয়, বা অনেক রাগান্বিত চেহারা মেয়েটার বা জিনটা অনেক রাগান্বিত চেহারা হুজুরকে বলে তুই আমার সাথে যা করতেছিস তোর কিন্তু আমি ক্ষতি করবই, তোরও ক্ষতি করবো, মেয়েটারও ক্ষতি করবো, তুই আমাকে ছেড়ে দেখো না, আমি এখন চলে যাব।
তো হুজুর বলে না, তোমাকে এভাবে যেতে দেওয়া হবে না, তোমাকে গরুর হাড়ে কামড় দিয়েই যেতে হবে। তো অনেক কথা কাটির পর সে কখন রাজি হচ্ছিল না। তো সে বললো, হুজুর বলেছে ঠিক আছে, তোমাকে গরুর হাড়ে কামড় দিতে হবে না, তুমি যাও, ঠিক আছে। তো এখন যে তুমি যাচ্ছ, যাওয়ার সময় তুমি প্রমাণ রেখে যাওয়া এবং তুমি কমিটমেন্ট করে যাওয়া যে তুমি কখনো আর ফিরে আসবে না। তো জিনটা কমিটমেন্ট করে সে আর কখনো ফিরে আসবে না। এবং একটা শর্ত থাকে যে যাওয়ার সময় সে একটা বার্জার, যেটা বলে বার্জারের একটা ডাল, মানে সে চলে যাচ্ছে তার একটা প্রমাণ রেখে যাবে আর কি। তো বার্জারের একটা ডাল সে ভেঙে যাবে। তো বলে রাখা ভালো রাসেল ভাই, এর মধ্যে কিন্তু আমার সাথে ছোট্ট একটা ঘটনা ঘটে ওইখানেই। তো ওই হুজুর আসার পূর্বে আর কি, ওই যখন হুজুর আসার পূর্বে যখন সবাই ওকে ধরে রাখছিল, তখন সেই মেয়েটা, আমরা তো ওখানে প্রেজেন্ট ছিলাম, তো সেই মেয়েটা আমাকে বলতেছে ক্যামেরা আন্টি যে তুই এখানে আসছিস কেন, তুই তো মায়ের এক ছেলে না, আর তোকে আমি খুব ভালো করে চিনি, তুই এখানে আসছিস কেন, তোর কিন্তু এখানে আসা ঠিক হয় না। এই কথাটা কিন্তু রাসেল ভাই আমাকে বলে। যখন এই কথাটা বললে তখন অবশ্য ভয় পেয়েছিলাম। আবার অন্যদিকে আই ওয়াজ 18 ইয়ার্স ওল্ড, আর আমার বন্ধু বান্ধব অনেকেই ছিল এখানে, তো ভয় মনে মনে ভয় পেয়েছিলাম, কিন্তু ভয়টা প্রকাশ করিনি। তো যাই হোক, পরবর্তীতে যখন সে চলে যাওয়ার জন্য, যখন হুজুরের কাছে কমিটমেন্ট করে, সে গাছের একটা ডাল, মানে বার্জারের একটা ডাল সে ভেঙে যাবে। তো সবাইকে হুজুর বলে যে আপনারা সবাই একটু সাইড হয়ে যান, দরজাটা খালি করেন, সে এখন চলে যাবে, আর যাওয়ার পথে সে একটা সিমটম রেখে যাবে আর কি। তো তখন মেয়েটাকে ছেড়ে দেওয়া হয়। মেয়েটার পিছনে পিছনে আমরা সবাই ছিলাম অবশ্য। দরজাটা খালি করে দেওয়া হয়। খালি করে দেওয়ার পর মেয়েটা ঘর থেকে বের হয়, দৌড় দিয়ে সে উঠানে গিয়ে সে সেন্সলেসে পড়ে যায়। পরবর্তীতে যে ঘটনাটা ঘটে আসলে ভাই, আমরা সবাই এখানে সাক্ষী, আমাদের চোখের সামনে ঘটনাটা। সে যখন ওই যে জিনটা আর কি, সে যখন যায় বার্জার দিয়ে, যখন যায় একটা ঢাল তো ভাঙলোই, বার্জারের একটা ডাল ভাঙলো সে। আর যাওয়ার সময় সে বার্জারের মধ্যে এমন একটা আলোড়ন করলো, মানে তার আলোড়ন দেখে আমরা বুঝতে পারলাম সেটা বিশাল বড় কিছু একটা, মানে পুরো বার্জার, মানে ঝড় তুফান এলে যেরকম হয়, পুরোটা বার্জার এরকম ভাবে একটা আলোড়ন সৃষ্টি করলো সে। তো শেষ পর্যন্ত আমার সেই আন্টিটা সেই পজেস থেকে মুক্তি পায়। তো পরবর্তীতে তাকে বাসায় রুমে নেওয়া হয়, নিয়ে কিছুক্ষণ পরে অবশ্য জ্ঞান ফিরে, আমরা সেখানে প্রেজেন্ট ছিলাম। তো তাকে যখন আমি জিজ্ঞাসা করেছিলাম যে আন্টি, আপনি আমাকে একটু আগে কি বললেন, মানে আমি এখানে কেন আসছি, আপনার কথা শুনে আমি খুব ভয় পেয়েছিলাম। বলছে, মামা আপনাকে আমি অনেক সম্মান করি, আপনাকে এই কথা কখন বলছি আমি, বা আমার তো এগুলো আসলে সত্যি কথা বলতে কি রাসেল ভাই, যে পজেস থাকা অবস্থায় অবশ্যই কারো কোনো কিছু মনে থাকে না। তারপর আমি জিজ্ঞাসা করেছিলাম। তো রাসেল ভাই, এটাই ছিল ঘটনা। যদি ভালো লাগে প্লে করবেন, ভূত.com দীর্ঘজীবী হোক, ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন।